সংসার জীবন কেমন চলছে এটা একটু জানার ইচ্ছা। অনেক ভক্তরা আপনার মানে হয়তো কমেন্ট বক্সে জানতে চায়, সরাসরি আসলে সেই ভক্তদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? সংসার শুধু ভক্তদেরকে বলতে চাই, শুধু আমার সংসার কেমন চলছে এটা নিয়ে আগ্রহ না দেখিয়ে আমার কাজ কি আসছে সেটাও একটু মাঝে মাঝে জানতে চেন আপনারা। নয়া মানুষ আসছে, আমার ভক্তদেরকে আমি বলতে চাই নয়া মানুষ আসছে। আমার সংসার জীবন ফ্যান্টাস্টিক চলছে, ভয়ের কোনো কারণ নেই, কোনো উড়ো কথায় কান দেওয়ার দরকার নেই। আমার আজকে স্পেশাল দিনটায় আমার স্পেশাল মানুষটাও আমার সাথে আছে, আপনারাও আমার সাথে আছেন। অনিশ্চয়তার মধ্যে আমাদের সিনেমাটা আসলে আমরা সেন্সর পাবো কি না, কিন্তু নতুন কমিটি যখন এলো সাথে সাথে ওনারা নয়া মানুষ দেখে সেন্সরে আরও অনেকগুলো ছবি জমা পড়েছিল। নয়া মানুষ দেখে সবাই খুবই পছন্দ করেছিল এবং আমাকে অনেকেই ওখান থেকে জুরি বোর্ড থেকে ফোন করে আমাকে কংগ্রাচুলেট করেছে যে আমি খুব ভালো হয়েছে ছবি। ফাইনালি ছবিটা রিলিজ হচ্ছে ডিসেম্বরের 6 তারিখে এবং যেই কারণে আজকে আমি আপনাদের সবার সামনে কথা বলছি। তো মানে এটা এক ধরনের, আমি জানি না এটা খুব বেশি শোনাবে হয়তো, অনেকদিন পর একটা ছবিতে কাজ করা, এত সিগনিফিক্যান্ট একটা চরিত্রে আমি অনেক ইমোশনাল এই ছবিটা নিয়ে, কারণ ছবিটার সাথে এত বেশি অ্যাটাচ হয়ে গেছি, মানে ছবিটা শুটিং থেকে শুরু করে আজকে রিলিজ পর্যন্ত, এবং অ্যাটাচ হতে হয়েছে কারণ আমাদের যিনি পরিচালক সোহেল রানা বয়াতি, উনি আষ্টে পৃষ্ঠে একদম আমরা যারা টেকনিক্যাল ক্রু থেকে শুরু করে আর্টিস্ট, প্রত্যেকটা আর্টিস্টের সাথে এক ধরনের অল জার্নিতে ও কানেক্টেড ছিল এবং আমরা খুবই ইমোশনালি কানেক্টেড এই সিনেমাটা নিয়ে, এবং খুবই আশার কথা যে সিনেমাটা ফাইনালি রিলিজ হচ্ছে এবং আমি খুবই আশাবাদী সিনেমাটা নিয়ে, কারণ এই সময়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে মানুষ সিনেমাটা দেখে, এক ধরনের ওই স্বস্তিটা ফিল হবে। সিনেমা নিয়ে তো স্ট্রাগল করতেই হয়েছে, আমরা চিত্রাঙ্গের কবলে পড়েছি, মানে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছি, আমরা সেটে ওই দুর্গম এলাকায় আমাদের শুটিং করতে যে মানে অনেক ঝামেলায় পড়েছি, অনেক মানে খুবই মানে শুটিংয়ের এনভায়রনমেন্ট এত ভয়াবহ, আমি আমার লাইফে আমার মনে হয় না যে নয়া মানুষ সে শুটিংয়ের এক্সপিরিয়েন্স আমার যেই পরিমাণে ভয়াবহ, আমার এই 13-14 বছরের ক্যারিয়ারে কোনো ছবি, কোনো নাটক, কোনো ভিজুয়াল প্রোডাকশন শুটিং করতে যে এত সাফার করতে হয় নাই। সাফার করেছি জায়গাটা যেখানে শুটিং স্পটটা, লোকেশনটা ছিল আমাদের খুবই দুর্গম এলাকায় একটা চরে, মতলবের কানদির চর, যেখানে এখনও বোধহয় ইলেকট্রিসিটিও নাই, এতদিনে মনে হয় চলে আসছে। আমরা যখন ছিলাম তখন সৌরবিদ্যুৎ ছিল, একটা ঘরে এতগুলা মানুষ, এই যে আপনারা এত বড় জায়গা তাতেও এখানে এতগুলা মানুষের অ্যাকোমোডেশন হচ্ছে না, ওখানে ছোট্ট একটা ঘর, একটা স্কুল ঘর, ওখানে স্কুল ঘরের মধ্যে আমরা ইউনিটের প্রত্যেকটা মানুষ একটা কর্নারে পার্টি পেতে, আর্টিস্টরা ওইখানেই ছোট্ট করে একটু পিঁড়ির উপরে একটু মেকআপের জিনিসপত্র রেখে আমরা রেডি হয়েছি। ওই জায়গাটা শাড়ি দিয়ে দড়ি দিয়ে ঘেরাও করা ছিল, একটা সাইডে লাইটের জিনিসপত্র রাখা, ক্যামেরার ইকুইপমেন্ট রাখা, প্রোডাকশনের জিনিসপত্র রাখা, জিনিসপত্র সব এক জায়গায়। ওই লোকেশনটা চুজ করার কারণ হচ্ছে এইটা ওইরকম একটা লোকেশনের গল্প, এবং আমরা না লোকেশনটা একদম পেয়ে গিয়েছিলাম লাকিলি। এটা অল ক্রেডিটস গোজ টু বয়াতি। ও কিভাবে এই চটটা ম্যানেজ করলো পুরো চটটা শুটিংয়ের জন্য, এটা আমি জানি না, এটা ওর আমার মনে হয় এক ধরনের ওরই ক্যাপাবিলিটি। কিন্তু ওই চরের যে কয়েক ঘর মানুষ, মানে 20-30 ঘর মানুষ, তারা আমাদেরকে ভীষণ হেল্প করেছে। গরম আমাদেরকে, মানে গরমে আমরা দম আটকানোর মতো অবস্থা, টিনের ঘর, কোনো সিলিং নাই, আমরা হয়তো কোনো গাছের নিচে যেয়ে বসছি, একটু হা হুতাশ করছি, তখন ওই চরের মানুষই আমাদেরকে হাত পাখা দিয়েছে, আমাদেরকে বসার জন্য বেঞ্চ এনে দিয়েছে, বাসা থেকে একটা ছোট চৌকি এনে দিয়েছে, শীতল পাটি এনে দিয়েছে, বলেছে আপু শীতল পাটির উপরে বসেন, ভালো লাগবে। কতদিন ছিলেন ওই জায়গায়? প্রায় 17-18 দিন। ভালোই ইমোশনাল লাগছে, একটু ইমোশনাল ফিলিং, একটু আগেও বলেছি, খুবই ভালো লাগছে। একটা সিনেমা রিলিজ হওয়া, একটা সন্তান প্রসবের মতো, প্রসব করার পরে বাচ্চার চেহারা দেখার মতো ফিল। ভালো, অনেক মজা। আমার ডিরেক্টরের চোখে পানি চলে আসছে। যেহেতু রৌনকের সাথে অভিনয় করলেন এই ফিল্ম থেকে, মানে কি অভিজ্ঞতা অর্জন করলেন? সেটে থাকলে যেটা হয় সেটা হচ্ছে আমার ক্যারেক্টার নিয়ে বা অভিনয় নিয়ে খুব বেশি চিন্তা করতে হয় না। রৌনক ভাইয়া তো আমার কাছে মেন্টরের মতোই,
13-14 বছর ধরেই তো ভাইয়াকে চিনি। উনি এক ধরনের আমার মেন্টরের মতোই। আমি যে কোনো কাজে যে কোনো ব্যক্তিগত সমস্যা হলেও রৌনক ভাইয়াকে ফোন করে বা আমি পরামর্শ নেই, আমাকে উনি ভীষণ আদরও করে। রৌনক ভাইয়া আমার একদম শুরু থেকে আজ পর্যন্ত পুরো ট্রান্সফরমেশন দেখেছে, সেটা আমার অভিনয়ের ট্রান্সফরমেশন, মানুষ হিসেবে আমার আরও চেঞ্জেসগুলো উনি দেখেছে। তো উনি আমার মেন্টরের মতোই। উনি আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করেন, আমার ভালো কাজের অ্যাপ্রিসিয়েট করেন। খারাপ কোনো সিদ্ধান্ত নিলে সেটার জন্য প্রচণ্ড বকা খেতে হয়, শুধু বকা না, গালিও খেতে হয়। তো এবং আমি রৌনক ভাইয়ার পরিচালিত বেশিরভাগ নাটকের নায়িকাই আমি। মানে রৌনক ভাইয়া যখনই কোনো নাটক বানায় তখনই বেশিরভাগ সময়ই আমি ওই নাটকে কাজ করেছি। লাস্ট করেছি মাছ। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। তো রৌনক ভাইয়া আমার কাছে আমার অভিনয়ের গুরুর মতো, আমার সব সিনিয়র অ্যাক্টররা আমার কাছে অভিনয়ের গুরুর মতো, সে যেই হোক না কেন। আর এই ছবিতে আরও একটা মানে আমার খুব একটা আগ্রহের কারণ ছিল আশিস খন্দকার। উনি হচ্ছেন আমার কাছে একটা মিথের মতো। তা যখন আমি শুনেছি যে এই ছবিতে আশিস খন্দকার আছে, তখন আমি আর কোনো দিকে তাকাইনি। আশিস খন্দকার আছে, রৌনক ভাইয়া আছে, আমার তো আসলে যত কঠিন চরিত্রই হোক না কেন আমার মনে হয় না আমার কষ্ট হবে, কারণ আমি সিনিয়রদেরকে শুনতে জানি, যারা যেই কাজে অভিজ্ঞ, মানে যারা অ্যাক্টিংটা ঠিকঠাক পারে বা বহু বছর ধরে অ্যাক্টিংটা চর্চা করে আসছে, অ্যাক্টিংয়ের A to Z মানে গ্রামার সব কিছু জানে, তারা সেটে আছে। সো আমার এক্সট্রা করে মনে হয় না আর কোনো প্রিপারেশন নেওয়া লাগবে। ওনারা সেটে থাকলে ওনাদের কাছ থেকেই আমি মানে পরামর্শ পাবো এবং হবে।